আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকে অনুষ্ঠিত হওয়া ৪৭তম বিসিএস প্রিলিমিনারির গণিত সমাধান নিয়ে আমাদের আজকের এই ক্লাসটি। এই ক্লাসটিতে আমরা আজকে যতগুলা ম্যাথ এসেছে সবগুলা ম্যাথের একদম টপিক ধরে ধরে আমরা ম্যাথগুলা সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমরা আমাদের ম্যাথগুলাতে যাই। আমাদের যে প্রথম ম্যাথটা যে 0.6, এটা উপরে ফুটোটা হচ্ছে পূর্ণপণিক বুঝাইছে, এবং 0.9 এটা দ্বারা এটাকে ভাগ করলে ভাগফলটা কত আসে। আচ্ছা, তো আমরা এই পূর্ণপণিকটাকে প্রথমত মূলদীয় ভগ্নাংশ নিতে হবে যে কোনো একটাকে। সো আমরা এই 0.9টাকে ভাঙি। আচ্ছা, কোন সংখ্যার উপর পূর্ণপণিক থাকা মানে হচ্ছে এই সংখ্যাটার কি বারবার বারবার পুনরাবৃত্তি ঘটানো। কোন সংখ্যার উপর পূর্ণপণিক থাকা মানে কি ওই সংখ্যাটার বারবার পুনরাবৃত্তি ঘটানো। আচ্ছা, তো এইটা কি আছে, এটা তো আমরা এটাকে যদি একটা ধারাতে প্রকাশ করি, মূলদীয় ভগ্নাংশ নিতে হলে কি করতে হবে, একটা অসীম ধারাতে প্রকাশ করতে হবে। তাহলে 0. দশমিকের পরে জয়টা ঘর থাকে তো এটা শূন্য দিব আমরা, কারণ ওইটা আমরা অসীম ধারাতে পড়াইছি এই টপিকটা। আচ্ছা, প্লাস 0.009 প্লাস ডট ডট ডট, আমাদের আর দরকার নাই। সো এটা যদি একটা ধারা হয়, এই ধারার প্রথম পদ এর ভ্যালু কত, 0.9। তারপর যদি আমরা আর এর ভ্যালু বাই করি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 0.09 ভাগ হচ্ছে 0.9। 0.09 ধরে যেটা ভাগ করি তাহলে আনসার হবে কত, 0.1। সো আমরা এ এর ভ্যালু পাইলাম, আর এর ভ্যালু পাইলাম। আচ্ছা, আমরা এ আর আর কেন বের করতেছি আপনারা একটু দেখেন, যে 0.9 পূর্ণপণিককে যদি মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এটার অসীমত সমষ্টি অর্থাৎ a বাই 1 মাইনাস আর এই উপায়ে পড়তে হবে। তো আমাদের a এর মান কত, 0.9, 1 মাইনাস আর এর মান কত, 0.1। আচ্ছা, 0.9 0.9 লিখলাম, একের থেকে যদি 0.1 চলে যায় তাকে হচ্ছে 0.9। তার মানে আমরা 0.9 কে 0.9 দ্বারা ভাগ করলে ভাগফল পাচ্ছি হচ্ছে 1। সো এখন এটাকে এটা দ্বারা ভাগ করব, তাহলে আমাদের কি বলছে, যে প্রদত্ত রাশি কি 0.6 পৌনঃপুনিক ভাগ হচ্ছে 1। আচ্ছা, আমরা জানি এক দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কি হয়, ওই সংখ্যাটা হয়। তার মানে আমাদের আনসারটা কত, আমাদের আনসারটা হচ্ছে 0.6। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন। ঠিক আছে, দেখেন আমি যদি আবার একটু রিক্যাপ করি, যে 0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে ভাগফলটা কত হবে বলছি। ঠিক আছে। আচ্ছা, তার জন্য পৌনঃপুনিক মানে হচ্ছে কোন সংখ্যার বারবার পুনরাবৃত্তি ঘটানো। ঠিক আছে, সো এটা যেহেতু একটা অসীম অসীমত একটা পদ, সো আমরা এটা কি করলাম, এটা একটা অসীম ধারাতে রূপান্তর করলাম। তারপর আমরা জানি ধারার প্রথম পদ হচ্ছে এ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ হচ্ছে আমাদের আর এর মান। সো এটা বের করলাম, অর্থাৎ 0.9 পৌনঃপুনিককে মূলদীয়তে নিলাম। তারপর হচ্ছে এটা ভ্যালুটা বসে এটাকে এটা দ্বারা ভাগ করলাম, 0.6 পাইলাম, 0.6 পৌনঃপুনিক পাইলাম। ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের যে 2 নাম্বার ম্যাথটা বলছে নিচে সিরিজের ফাঁকা স্থানে কোন সংখ্যা বসবে। আচ্ছা, 2 নাম্বার ম্যাথে কি বলছে, বলছে যে নিচে সিরিজের ফাঁকা স্থানে কোন সংখ্যা বসবে। আচ্ছা, 2 নাম্বারটা বলছে কি আছে, যে 243 কমা হচ্ছে 81 কমা খালি ঘর, তারপর হচ্ছে 931। আচ্ছা, এটা কি একটা, এটা হচ্ছে আমাদের ধারা থেকে প্রশ্নটা আসছে। সো আমরা এগুলোর মধ্যে দেখে কোনো একটা মিল পাই কিনা। দেখেন, 1 আর 3 এর মধ্যে এখানে কি আছে, 3 একটা মিল আছে। আবার আমরা যদি 9 কে 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 3 পাই, তাই না। আবার 81 কে যদি মানে 243 কে যদি আমরা 81 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানেও কিন্তু 3 পাই। সো আমরা বলতে পারি এখানে এমন একটা সংখ্যা হবে যেটাতে 9 কে ভাগ করলে কি হবে, 3 হবে। তার মানে আমরা যদি এখানে 27 বসাই, যে 27 কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে আনসারটা কত হচ্ছে, 3 হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ধারা যার পর পর দুইটা পদের পার্থক্য মানে ভাগফলটা কত, 3 হয়। যেমন 3 একে 3, 3 তিরিকা 9, 3 নং-এ 27, 3 27 হচ্ছে 81, এবং 3 81 তে হচ্ছে 243। সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার ম্যাথটাতে আমাদের কি বলছে, তিনে বলছে 0.1 এবং 3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা সমীকরণ। এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায় থেকে এসেছে এই প্রশ্নটা, স্থানাঙ্ক জ্যামিতি থেকে এসেছে। সো আমরা প্রথমত জানতে হবে দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে সংযোগকারী সরলরেখা সমীকরণ নির্ণয় সূত্রটা কি। আমরা জানি যে দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে আমাদের সংযোগকারী সরলরেখার নির্ণয় সমীকরণ নির্ণয় সূত্রটি হচ্ছে কি, আমাদের প্রথমে এই সূত্রটা জানতে হবে, তারপর হচ্ছে আমরা সলিউশনটা করব। ঠিক আছে, ওকে। সো কি বলছে, দুইটা নির্দিষ্ট বিন্দু দেয়া আছে, যে আমরা জানি আমাদের বিন্দুগুলো এরকম হয় যে এক্স, x1 y1 এবং x2 y2 দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার সমীকরণ, দুইটা নির্দিষ্ট বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ নির্ণয় সূত্র,
সমীকরণের সূত্রটা কি, যে আমাদের দুইটা নির্দিষ্ট বিন্দু দেখলে আমরা যদি সরলরেখা সমীকরণের সূত্রটা বসাই তাহলে হচ্ছে x মাইনাস x1 x ডিভাইড বাই x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। সো আমরা এই সূত্র, এই দুইটা সূত্র দ্বারা মানে এই সূত্রটা দ্বারা হচ্ছে আমরা এই ম্যাথটা সলিউশন করব, ঠিক আছে। y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। আচ্ছা আমি যদি এটা একটু স্পষ্ট করে লিখি, যে এটা হচ্ছে এরকম y মাইনাস y1 y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। সো আমরা আমাদের কি দেয়া আছে, দুইটা নির্দিষ্ট বিন্দু কি দেয়া আছে, ধরি 0, 0 এবং কি 3, 3। এটাকে যদি x1 ধরি, এটাকে y1, এটাকে যদি x2, এটাকে যদি y2 ধরি, তাহলে আমরা যদি মানগুলা বসাই তাহলে কি আসে x মাইনাস x1, তাহলে x মাইনাস x1 এর মান হচ্ছে 0, x1 কত 0 মাইনাস x2 এর মান কত, x2 এর মান হচ্ছে 3 ইকুয়াল y মাইনাস y1 এর মান কত 0, y1 এর মান কত 0 মাইনাস y2 এর ভ্যালু কত 3। তার মানে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি x বাই মাইনাস 3 ইকুয়াল y বাই মাইনাস 3। এখন যদি আমরা আর আর গুণ করি তাহলে কি হচ্ছে x এর ভ্যালু মানে x মাইনাস 3 y এর ভ্যালু। সুতরাং আমাদের আনসারটা এইভাবে দেওয়া ছিল যে x ইজ ইকুয়াল y, কারণ দুইটার ভ্যালু সেম হচ্ছে, তাই না। সো এটা হচ্ছে আমাদের আনসার হবে, ঠিক আছে। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা তারপর যে ম্যাথটা আছে, যে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে দশম পদ কত। সো এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারা থেকে এসছে। সবগুলা ম্যাথ কিন্তু নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই দুইটা বই থেকে আসছে, অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু এই জায়গায় একটা এক্সট্রা বেনিফিট পাবে, ঠিক আছে। তো দেখেন 4 নাম্বার ম্যাথটা, 4 নাম্বারে কি বলছে, একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ এত হলে দশম পদ কত। তাহলে আমরা জানি কোন গুণোত্তর ধারার প্রথম পদকে হচ্ছে আমরা এ, প্রথম পদটি কি দ্বারা প্রকাশ করি, প্রথম পদ এ সমান সমান কত দেয়া আছে 27, তারপর দ্বিতীয় পদ দেয়া আছে কত 9, দ্বিতীয় পদ হচ্ছে কত 9 দেয়া আছে। সো যেহেতু গুণোত্তর ধারা বলছে তার মানে আমাদের আর এর মান বের করতে হবে। আর মানে হচ্ছে পাশাপাশি দুইটা পদের অনুপাত, তাই না, সাধারণ অনুপাত আর। সো সাধারণ আর নির্ণয় সূত্র হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। আচ্ছা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 9 একে 9, 3 9 27, তাহলে আমরা এ এর মান পাইলাম, আর এর মান পাইলাম। এখন আমাদের জানতে হবে গুণোত্তর ধারার n তম পদের সূত্র, গুণোত্তর ধারার n তম পদ নির্ণয়। n তম পদ সমান সূত্রটা কি আমাদের a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা যদি এটা লিখি যে আমাদের a এর মান কত, a এর মান হচ্ছে 27 ইনটু r এর মান কত আমাদের 1/3 টু দি পাওয়ার 9 মাইনাস 1। আমাদের কততম পদ বলছি, গুণোত্তর দ্বারা 10তম পদ বলছি, 10তম পদ। তাহলে আমরা কি করব, n এর মান কত বসাবো 10 মাইনাস 1। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 27 ইনটু 1/3 টু দি পাওয়ার 9। আচ্ছা 1/3 টু দি পাওয়ার 9 যদি বসান বিশাল একটা সংখ্যা পাবো, আর 27 কে 1 দ্বারা গুণ করলে কি হবে 27 উপরে চলে যাবে। আর 3 টু দি পাওয়ার 9 এর ভ্যালুটা যদি আমি করি তাহলে আমাদের আনসারটা আসতেছে হচ্ছে 3 টু দি পাওয়ার 9, না 3 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 9 এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত আসতেছে এখানে, যদি আমরা এটা দেখি যে 3 টু দি পাওয়ার 9 এর ভ্যালুটা হচ্ছে প্রায় বিশাল একটা সংখ্যা, ঠিক আছে 19683, 19683। সো এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা পাবো কত, আমরা যদি কাটি তাহলে এটা হচ্ছে 1/729, 1/729, এটা হচ্ছে আমাদের আনসার। সো এটা হচ্ছে কোন জায়গা থেকে আসছে, গুণোত্তর ধারা থেকে আসছে। প্রথমত কি দিয়ে আছে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ দ্বিতীয় পদ, তো আমরা প্রথম পদ এ, দ্বিতীয় পদ লিখলাম, আর এর মান বের করলাম। তারপর হচ্ছে আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1, a এর মান বসালাম, আর এর মান বসালাম, সো বাকিটা ক্যালকুলেশন করলাম। আশা করি আপনারা এই ম্যাথটাও বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা তো আমরা যদি আমাদের পরবর্তী ম্যাথে যাই, আমরা যদি আমাদের পরবর্তী ম্যাথটাতে যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে এরকম, ঠিক আছে। 5 নাম্বার ম্যাথটাতে আমাদের কি বলছে, কই গেল এটা, আচ্ছা 5 নাম্বার ম্যাথটাতে বলছে যে 100 টাকা 10% হারে 5 বছরে বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত, কি বলছে। আচ্ছা আপনারা এটা যারা উঠান নাই উঠায় নেন, মুছে দিলাম।
ঠিক আছে, 5 নম্বর ম্যাথটাতে আমাদের কি বলছে আপনারা একটু দেখেন। 5 নম্বর ম্যাথটাতে বলছে যে 100 টাকা 10% হারে 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো। সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তার মানে আগে আমাদের সরল মুনাফাটা বের করতে হবে, তারপর কি করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তারপর দুইটার পার্থক্য অর্থাৎ বিয়োগফলটা বের করতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে। সো আমরা আগে দেখবো এখানে কি কি দেয়া আছে, আমাদের ইনফরমেশন গুলা কি কি দেয়া আছে। আমাদের এখানে দেয়া আছে পি ইকুয়াল কত দেয়া আছে, পি মানে প্রিন্সিপাল বা মূলধন দেয়া আছে কত টাকা, 100 টাকা। ঠিক আছে, তারপর কি দেয়া আছে 10% হার অর্থাৎ আর এর মান দেয়া আছে কত 10%, মানে আমরা কি লিখতে পারি 10/100, এটাকে যদি কাটি তাহলে লিখতে পারবো 1/10। সময় দেয়া আছে অর্থাৎ এন এর মান দেয়া আছে কত 5 বছর দেয়া আছে, তাই তো? আচ্ছা এই ভ্যালুগুলো দেওয়া আছে আমাদের, তাই না? এখন হচ্ছে আমরা কি করব, সরল মুনাফা আমরা জানি সরল মুনাফা সূত্র কি, লিখবো যে আমরা জানি সরল মুনাফা সরল মুনাফা সরল মুনাফা সূত্র কি, আই ইকুয়াল পি এন আর অথবা পি আর এন, একই কথা। তাহলে আমাদের আই অর্থাৎ আই এর ভ্যালু আই তো নির্ণয় করবো, তাহলে পি পি এর মান কত 100 ইন্টু আর এর ভ্যালু কত 5 ইন্টু এন এর মান কত 1/10, তাহলে 5 একে 500, 500 10 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 50। তাহলে আমরা সরল মুনাফা কত টাকা পেলাম 50 টাকা। তাহলে আমাদের একটা টপিক একটা টাইপ শেষ। যে কি বললো সরল মুনাফাটা বের করো, তারপর কি বলছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তাই তো? তাহলে এখন লিখবো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা, আবার চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা কি আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হচ্ছে সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। চক্রবৃদ্ধি মুনাফা সূত্র কি সি ইকুয়াল ওয়ান প্লাস পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। সো আমরা যদি মানটা বসাই, পি এর মান কত আমাদের 100 ইন্টু ওয়ান প্লাস আর এর মান কত 5 ইন্টু এন এর মান কত বছর, সরি আর এর মান হচ্ছে 1/10 এন এর মান কত 5। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কত আসে আমাদের 100 ইন্টু 1, তো 10 আর 1 10 হচ্ছে 10, 10 একে 10, 10 আর 1 হচ্ছে 11 টু দি পাওয়ার 5, তাই না? 100 ইন্টু 11 বাই টু দি পাওয়ার 5। তাহলে এইটুকুর ভ্যালু কত আসে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 100 ইন্টু এটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে আমাদের, কত আছে হচ্ছে 11/5 টু দি পাওয়ার 5, তাহলে এটার মান হচ্ছে 1.6105 ইন্টু 1.6105। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে পাই হচ্ছে 161.05। কত আসছে জানি এটা 161.05 আসছে, এটা হচ্ছে আমাদের 161.05, তাই তো? সো এটা পাইলাম আমরা কি চক্রবৃদ্ধি মুনাফা, মানে চক্রবৃদ্ধি সি এর মান। এখন আমরা সি কি ব্যবহার করব, যে মূল এখান থেকে 100 বাদ দিব, তাই না? তাহলে এখন লিখবো চক্রবৃদ্ধি মুনাফা তো কতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে আমরা লিখবো কি 161.05 মাইনাস 100, তাহলে এখান থেকে যদি 100 জায়গা তাহলে কত হইতেছে আমাদের 61.05 থাকতেছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি মুনাফা, এটা হচ্ছে আমাদের কি সরল মুনাফা। এখন বলছে আমাদের কি বলছে যে দুইটা মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলছে, আমাদের বলছে যে কি করতে দুইটা মুনাফার পার্থক্য। সো আমরা লিখবো সুতরাং মুনাফার পার্থক্য পার্থক্য কি করব, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিব, তাই তো? তাহলে 61.05 মাইনাস কত সরল মুনাফা 50, 61 থেকে যদি 50 বাদ দিই তাহলে আমাদের কত হইতেছে 11.05, অর্থাৎ আমাদের আনসারটা কত 11.05 টাকা। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। দেখেন আমি যদি আবার একটু রিক্যাপ করি, বলছে 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলো, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সো আমরা প্রথমে যে ভ্যালুগুলো দেয়া আছে এই ভ্যালু এখানে উঠাইলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা জানি যে সরল মুনাফা সূত্র কি আই ইকুয়াল টু পি আর এন। সো পি এর ভ্যালু বসায় এই মানটা বের করলাম, তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করলাম, মুনাফার পার্থক্য বের করলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর 6 নাম্বার ম্যাথটা দেখেন আমাদের। 6 নাম্বার ম্যাথটাতে কি বলছে, 6 নাম্বার ম্যাথটাতে বলছে যে 4 জন শ্রমিক 4 দিনে
চারটি, ও সরি, এটা মেশিন হবে না, এটা মাদুর হবে, হয়তো টাইপিং মিস্টেক হয়েছে আমাদের। আচ্ছা, 6 নাম্বারটা হচ্ছে এরকম যে 4 জন শ্রমিক 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, একই হারে 8 জন শ্রমিক 8 দিনে কয়টা মাদুর তৈরি করতে পারবে? তো এটা হচ্ছে 6 নাম্বার। এটা আমরা এইভাবে করতে পারি, যে আমরা যদি করি তাহলে এরকম হবে যে 4 জন শ্রমিক বা 4 জন তাঁতি, আমরা যদি এভাবে লিখি যে 4 জন শ্রমিক, আচ্ছা শ্রমিকে লিখলাম 4 জন শ্রমিক 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, 4টি মাদুর তৈরি করে, ঠিক আছে। ওকে, 4 জন শ্রমিক 4 দিনে 4টা মাদুর তৈরি করে, তাহলে একজন শ্রমিক 4 দিনে কয়টা মাদুর তৈরি করবে? ঠিক আছে, যে আমরা দেখি এখানে 4 জন শ্রমিক বলছে 4 দিনে 4টা মাদুর তৈরি, তাহলে একজন শ্রমিক 4 দিনে কয়টা? 4/4 হবে, তাই তো, এতটি মাদুর। তাহলে একজন শ্রমিক একদিনে কয়টা মাদুর তৈরি করবে? 4 গুণ 4 ভাগ কত? 4, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপরে আমাদের কি বলছে যে 8 জন শ্রমিক 8 দিনে কয়টা মাদুর তৈরি করবে, ঠিক আছে। তো প্রথমে 8 জন শ্রমিক একদিনে কয়টা মাদুর তৈরি করবে, তাহলে এটা হবে 4 গুণ 4 গুণ কত? 8 ভাগ কত? 4, তাই তো। 4 গুণ আচ্ছা, এখানে এখানে একটা 4 হবে, 4 ইন্টু 4, ঠিক আছে, কারণ 4 জন শ্রমিক বলছে। ওকে, সো 4 4 ইন্টু 4 ইন্টু 4, তারপর হচ্ছে কত আমাদের? 8, তাই না? আচ্ছা, আমি হয়তো এখানে একটু ভুল করছি, যে এখান থেকে আবার একটু দেখাই যে কি বলছে, 4 জন শ্রমিক 4 দিনে 4টা মাদুর তৈরি করে, তাহলে একজন শ্রমিক একদিনে কয়টা করবে? অবশ্যই 4/4, 4 দিনে। তাহলে একজন শ্রমিক একদিনে কয়টা মাদুর তৈরি করবে? একজন শ্রমিক একদিনে, তাহলে 4টা কি হবে? অবশ্যই কম, একদিনে কম হবে, কম হলে কি হবে আমাদের? ভাগ হবে, তাহলে 4/4 গুণ 4টি মাদুর। তাহলে কি বলছি, 8 জন শ্রমিক একদিনে কয়টা মাদুর তৈরি করে, তাহলে 4 গুণ 8 ভাগ কত? 4 ইন্টু 4। তারপর বলছে আমাদের 8 জন শ্রমিক 8 দিনে কয়টা মাদুর তৈরি করবে, তাহলে 4 ইন্টু 8 ইন্টু 8 ভাগ হচ্ছে 4 ইন্টু 4। আচ্ছা, তো আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার পাওয়া যাবো। আচ্ছা, এই 4 এই 4 কাটলাম, 4 দিয়ে যদি 8 এর ভাগ করে হচ্ছে 2, তাহলে 8 দুগুণে 16টি, কয়টি মাদুর? 16টি, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে কি বলছে, 4 জন শ্রমিক 4 দিনে 4টা মাদুর তৈরি করতে পারে, তাহলে একই হারে 8 জন শ্রমিক 8 দিনে কয়টা মাদুর তৈরি করতে পারবে? ওকে, সো আমরা পাইলাম কয়টা? 16টা মাদুর, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর দেখেন 7 নাম্বার, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10 বৃদ্ধি করা হয়। আচ্ছা, এই ম্যাটটা যারা উঠান উঠায়, বলছে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ওকে, সো আমরা আমাদের প্রথমত জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি। আমরা জানি কি, বর্গের 4টা বাহু কি হয়? সমান হয়। আমরা জানি কি, যে বর্গের 4টা বাহু আমাদের সমান হয়, তাই তো। সো আমরা হচ্ছে এটা এইভাবে করতে পারবো, যে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, তাই না? আচ্ছা, প্রথমত আমরা ধরি যে যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহু 10% বৃদ্ধি করা হয়, তাহলে আমরা প্রথমে ধরি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x, বর্গের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান সমান কি ধরলাম আমরা? x মিটার, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা কি জানি, যে বাহু স্কয়ার, অর্থাৎ x যদি ধরি তাহলে হবে কি? x স্কয়ার, তাই না? আচ্ছা, এখন কি বলছে? 10% বৃদ্ধিতে, তাহলে 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য, বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য পূর্বে কত ছিল? x, তাই না? এখন কি হয়েছে? 10% বৃদ্ধি পাইছে, তাহলে x প্লাস 10 ইন্টু x, তাই না? x প্লাস 10 ইন্টু x না, তাহলে x 10x আর একটা x গুণ করলাম, তাহলে কি পাইলাম? 10x স্কয়ার পাইলাম। সো এটা হচ্ছে কি? বাহুর দৈর্ঘ্য, তাই না? বাহুর দৈর্ঘ্য পাইলাম কত আমরা? এখানে কত পাইলাম? যে আচ্ছা, এখানে আমাদের দেখতে হবে যে এটা তো পার্সেন্টে ছিল, বাহুর দৈর্ঘ্য 10% না, তাহলে আমরা এটা করতে হবে যে 10% x ইনটু x প্লাস 10%। সো এটা আমরা ভাঙতে হবে যে x ইনটু x প্লাস 10%, যে x প্লাস x প্লাস 10%, তাই তো। তো পার্সেন্ট যদি আমরা ভাঙাই, তাহলে x প্লাস, দেখেন আমরা যদি লিখি যে পার্সেন্টের ভাঙালে কি লিখতে হবে? 10/x, তাহলে 10টা x আর এটা x কত হচ্ছে? 11x, আর পার্সেন্টের জন্য কত লিখবো? 100, পার্সেন্টের জন্য কত লিখবো আমরা? 100, তাহলে এটা হচ্ছে কত? 11x বাই 10% না, তাহলে 100 এর মধ্যে 10, তাহলে 11x বাই কত লিখবো আমরা? 11x বাই 10, তাই তো। আচ্ছা, লিখলাম 11x বাই 10।
এটা হচ্ছে 10% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য। আচ্ছা তাহলে 10% বৃদ্ধিতে বাহুর ক্ষেত্রফল কত? 10% বৃদ্ধিতে ক্ষেত্রফল। সো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তাহলে 11x/10 হোল স্কয়ার। তাহলে এটাকে যদি ভাঙি 11 কত? 121 x স্কয়ার বাই 10 হচ্ছে আমাদের 100। এটা পাইলাম কি? ক্ষেত্রফল 10% বৃদ্ধিতে, আর পূর্বে ছিল এটা। এখন আমরা এটা থেকে ওটা বাদ দিলে তো পাই যাচ্ছি আমরা, তাই না? আমরা পাইলাম কি? এটা নতুন ক্ষেত্রফল। ওকে, সো সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পাইছে? বর্তমান থেকে পূর্বেরটা বাদ দিলে আমরা পাওয়া যাবো। তাহলে 121 x স্কয়ার বাই 100 মাইনাস পূর্বে কত ছিল? x স্কয়ার, তাই না? পূর্বে ছিল আমাদের কত? x স্কয়ার। তাহলে 100 আর যদি x এর লসাগু নেই তাহলে হবে 100, তাই তো? 100 আর 1 এর লসাগু 100, 100 দিয়ে ভাগ করলে 1, 121 কে 121 x স্কয়ার মাইনাস 100 x স্কয়ার। তাহলে 121টা দিকে 100 গেলে কত থাকবে আমাদের? অবশ্যই 21 x স্কয়ার, তাই না? তাহলে আমাদের আনসারটা কত হইতাছে? 21 x স্কয়ার বাই 100। তার মানে এটা যদি পার্সেন্টেজে নেই তাহলে কত হবে? 21 x স্কয়ার পার্সেন্ট। সুতরাং কত শতাংশ বৃদ্ধি পাইছে আমাদের বলছে? শতকরা কত? সুতরাং শতকরা 21%, তাই না? শতকরা 21% বৃদ্ধি পাবে, তাই তো? কারণ 100 তো আমরা পার্সেন্টেজের জন্য দিতে পারছিলাম, ঠিক আছে? আর x তো আমরা ধরছিলাম, সুতরাং শতকরা কত? 21% বৃদ্ধি পাবে। সো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, ঠিক আছে। তার পরবর্তীটা যারা উঠান নাই উঠান। তার পরবর্তী ম্যাথটা দেখি আছে আমাদের। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার। এই যে এটা হচ্ছে 8 নাম্বার ম্যাথটা হচ্ছে আমাদের সম্ভাবনা থেকে এসেছে। হায়ার ম্যাথের নবম দশম শ্রেণীর সম্ভাবনা অধ্যায় থেকে এই ম্যাথটা আসছে। সিম্পল একটা ম্যাথ, পারার মতো। আচ্ছা, আটে কি বলছে? যে একটা ঝুড়িতে 2টা লাল, 3টা সবুজ, 2টা নীল বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত? এখন আমাদের প্রথম জানতে হবে সম্ভাবনা সূত্রটা কি। যে সম্ভাবনা সমান সমান, আমরা কি জানতাম? সম্ভাবনা সমান সমান কোন ঘটনার অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। সম্ভাবনা সূত্র কি? অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, তাই তো? তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? সমগ্র ফলাফল বের করতে হবে। প্রথমে লিখবো যে ঝুড়িতে মোট বল কতটি? মোট বলটাই হচ্ছে আমাদের সমগ্র। সো মোট বল হচ্ছে 2টা লাল যোগ 3টা সবুজ যোগ 2টা হচ্ছে নীল, তাহলে 5 5 আর 2 কয়টা? 7টা। মোট বল কয়টা? 7টা। তো দৈবভাবে 2টা বল নেওয়া হলে নীল না হওয়ার, তাহলে আগে নীল হওয়ার সম্ভাবনা বের করি। তাহলে পি অফ নীল মানে নীল হওয়ার সম্ভাবনা। আমরা জানি সম্ভাবনা সূত্র কি? অনুকূল ফলাফল বাই সমগ্র। তো নীল বল কয়টা ছিল? 2টা, তাহলে 2/7 হচ্ছে নীল হওয়ার সম্ভাবনা। তাহলে নীল না হওয়ার সম্ভাবনা কত? আমরা জানি সম্ভাবনা সর্বোচ্চ মান হচ্ছে 1। সো সুতরাং দৈবভাবে নির্বাচিত বলটি নীল না হওয়ার সম্ভাবনা, নীল না হওয়ার সম্ভাবনা, আমরা কি করব? মোট সমগ্র ফলাফল থেকে 2/7 বাদ দিয়ে দিব, তাই না? 2/7 যদি বাদ দিই তাহলে 7 আর 1 এর লসাগু 7, 7 থেকে 7 মাইনাস 2, অর্থাৎ কত? 5/7। এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে কি? ঝুড়িতে যদি 2টা লাল বল, 3টা সবুজ বল এবং 2টা নীল বল থাকে, দুইভাবে যদি ওই বলগুলা থেকে একটা বল নেওয়া হয় তাহলে বলটা নীল না হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 5/7। সো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 9 নাম্বার যে ম্যাথটা, এটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি থেকে এসেছে। নবম দশম শ্রেণীর দ্বিপদী বিস্তৃতি থেকে এই প্রশ্নটা আসছে। সো এটা একটা ক্রিটিক্যাল বা একটা টাফ, মোটামুটি একটু টাফ প্রশ্ন আছে এই প্রশ্নটা। এই প্রশ্নটা বুঝতে হলে দেখেন, প্রথম হচ্ছে ফ্যাক্টোরিয়ালের জিনিসটা বুঝতে হবে। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? প্রথমত এখানে ফ্যাক্টোরিয়াল একটা বিষয় আছে। ফ্যাক্টোরিয়াল হচ্ছে এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে এরকম যে n/n, এটাকে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা যদি লিখি 2 ফ্যাক্টোরিয়াল তাহলে 2 এর চেয়ে নিচের সংখ্যাগুলো 2 into 1, ঠিক আছে? যদি লিখি 3 ফ্যাক্টোরিয়াল তাহলে হচ্ছে 3 into 2 into 1। যদি লিখি 4 ফ্যাক্টোরিয়াল তাহলে এটা হচ্ছে এরকম 4 into 3 into 2 into 1, এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি এরকম হয় যে আমাদের এরকম মান আসে যে n/n cr ইকুয়াল, এটা ইকুয়াল আমাদের সূত্রটা এরকম যে n ফ্যাক্টোরিয়াল
n ফ্যাক্টোরিয়াল বাই r ইন্টু n মাইনাস r ইন্টু হচ্ছে আমাদের n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, সো আমরা এটা দ্বারা হচ্ছে আমরা কি করব, এই ম্যাথটা সলিউশন করব। সো এখানে কি দেয়া আছে, দেয়া আছে nc12, বলছে কি যদি nc12 ইকুয়াল nc8 হয় তবে 22 অর্থাৎ 22 cn এর মান কত। সো চলেন আমরা হচ্ছে এই ম্যাথটা সলিউশন যদি করতে যাই, তাহলে আমাদের কি দেয়া আছে nc12 ইকুয়াল nc8। আমরা যদি n এর মান নেই তাহলে কত, 12 যোগ 8 অর্থাৎ কত পাইলাম, n এর মান কত পাইলাম, 20 পাইলাম, তাই না? n এর মান কত পাইলাম আমরা, n এর মান হচ্ছে আমরা 20 পাইলাম। তাহলে এখন কি বলছে আমাদের এনসিআর, এখন cn ইকুয়াল কত দেয়া আছে আমাদের, 22 বাই 22 c, n এর মান কত পাইলাম, 20, তাই তো? সো আমরা এটা সমান কি লিখতে পারি, আমরা এটা সমান লিখতে পারি n cn ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল বাই n ইনটু n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। সো আমরা যদি মান বসাই, আমরা মান বসালে কত পাবো এখানে, 22 কি যেটা 22 ইনটু 20 মাইনাস 22 মাইনাস 20 ফ্যাক্টোরিয়াল। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই 22 ফ্যাক্টোরিয়ালে কি লিখতে পারি, 22 ফ্যাক্টোরিয়াল আমরা একটু আগে দেখলাম যে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি তার নিচের সংখ্যাগুলো, অর্থাৎ এখান থেকে 22 ইনটু 21 ইনটু 20 ফ্যাক্টোরিয়াল লিখলাম, ঠিক আছে, অর্থাৎ তারপরে মান আছে। আবার নিচে লিখলাম 20 ফ্যাক্টোরিয়াল ইনটু 22 মাইনাস 20 ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন এই যে উপরের 20 ফ্যাক্টোরিয়াল নিচের 20 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে উপরে কি দিতেছে আমাদের 22 ইনটু 21, 22 ইনটু 21, নিচে 22টা থেকে 20টা গেলে 2টা থাকে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 2 ইনটু 1। তাহলে 22 20 আর 22 আর 21 যদি আমরা গুণ করি, আমরা কি পাইলাম, ফ্যাক্টোরিয়াল তো বাদ দিয়ে গেল, তো 22 আর 21 যদি গুণ করি তাহলে কত পাবো, এটাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে 22 আর 21 যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 22 আর 21 যদি গুণ করি, গুণ করে যদি ভাগ করি তাহলে হচ্ছে আমাদের কত আসে, এটা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 231 আছে সম্ভবত। 22 আর 21 2 দুগুণে 20, 20 এ 400, তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 200, 200 কত আসে, 231, তাই না? আচ্ছা, ঠিক আছে। সো আমি যদি ভুল না করি তাহলে এটার ভ্যালুটা হচ্ছে 231 আছে। এখানে ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন, ঠিক আছে, এই ক্যালকুলেশন আপনারা একটু দেখে নিন, ঠিক আছে। আচ্ছা, সো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে লগ, সূচক ও লগারিদম থেকে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে সূচক ও লগারিদম থেকে আসছে যে আমাদের ম্যাথটা। এটা অনেকবার এই ম্যাথটা চাকরির পরীক্ষাতে মিনিমাম যতগুলা ম্যাক্সিমাম টাইপ দেখছি এই প্রশ্নটা অনেকবার আসছে। সো এই ম্যাথটা এতবার করবেন যেন মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। যে কি বলছে, log x দেওয়া আছে, কি log x দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, log x টু দি পাওয়ার 324, 324 ইকুয়াল 4 হলে x এর মান কত, ঠিক আছে, 324 ইকুয়াল 4 হলে x এর ভ্যালুটা কত, x ইকুয়াল হোয়াট। সো আমরা এটাকে কি লিখতে পারি, যে x টু দি পাওয়ার, এটা কি লিখবো, যে x টু দি পাওয়ার 4 ইকুয়াল, কারণ আমরা সূচকের নিয়মে জানি 324, বা x টু দি পাওয়ার 4 ইকুয়াল, আমরা যদি 324 এর লস মানে ভাঙি তাহলে আমরা এভাবে ভাঙতে পারবো। 324 কে যদি আমরা ভাঙি তাহলে কত হয়, যদি প্রথম ধরেন 2 দ্বারা ভাঙি তাহলে কত হয়, 2 দ্বারা ভাঙলে হচ্ছে 324। আচ্ছা, এটা ভাঙা দরকার, এটা যদি আমরা লিখি 3√2 হয়, ঠিক আছে, সম্ভবত এটাকে ভাঙলে ধরেন 2 দ্বারা যদি ভাঙি তাহলে হচ্ছে 308, তাহলে 100 3 আর 24, তাহলে 3 দ্বারা ভাঙলে হচ্ছে 108, ঠিক আছে। এটাকে যদি 3 দ্বারা ভাঙি তাহলে হচ্ছে থাক, এটা ভাঙার দরকার নাই, এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে কত, এটা আপনারা একটু ভেঙে নেন, 3√2 হবে, ঠিক আছে, 3√2, যেহেতু সময় স্বল্প তার জন্য ভাঙলাম না, ঠিক আছে। তো 3√2 দি পাওয়ার 4, ওকে, x টু দি পাওয়ার 4 ইকুয়াল কত, 324, আমরা লিখতে পারি কত, 3√2 দি পাওয়ার 4, উভয় পাশে পাওয়ার যদি সমীকৃত করি তাহলে আমরা x এর ভ্যালু মান কত পাই, 3√2, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। সো এই ম্যাথটা অনেকবার করাইছি, অনেকগুলা আগের ক্লাসটা দেখে নেবেন যারা এই ভাঙাটা না দেখছেন, সময় স্বল্প তার কারণে এটা করাই নাই। সো x এর ভ্যালুটা কত, 3√2, আশা করি এটা বুঝতে পারছেন। তারপর একটা হচ্ছে অসমতা থেকে আসছে এই ম্যাথটা, 11 নাম্বার যে ম্যাথটা সেটা হচ্ছে আমাদের অসমতা, ঠিক আছে, অর্থাৎ এখানে x এর সমাধান সেট চাইছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এইরকম, যে আমরা যদি লিখি 11 নাম্বার, আচ্ছা 11 নাম্বার কি আছে, যে বলছে x minus 5 মডুলাস x minus 5 is এটা হচ্ছে 2, x is যেন কি বলছে, x এর ভ্যালু, x is belongs to কোথায়, x is belongs to হচ্ছে n, বলছে অসমতাটির সমাধান সেট কত। ওকে, সো আমরা এটা বলতে কি জানি, যে -2 থেকে হচ্ছে x x x - 5 টা কি বড় এবং কি +2 থেকে ছোট,
বা এখানে -5টা বাদ দেওয়ার জন্য আমরা সবগুলাতে কি করব, +5 দ্বারা গুণ করব। ঠিক আছে, x - 5 + 5 2 + 5। ওকে, সবগুলো ওই পাশে কি করলাম, +5 দ্বারা গুণ করলাম। প্লাসের 5টা দিকে -3টা লেখা থাকে কত, 2টা লেখা থাকে 3। x + 5 - 5 কাটা x > কত 7। তার মানে আমরা কি পাইতাছি, x এর মানটা 3 থেকে বড় এবং কি 7 থেকে ছোট। সুতরাং x = 3 থেকে বড় কত, 4 5 6। এটাই হচ্ছে আমাদের আনসার। সো আমাদের x এর ভ্যালুটা কত আসে, 4 5 6। এটাই হচ্ছে সমাধান সেট। ওকে, সো আর আশা করি এই ম্যাথটাও আপনারা বুঝতে পারছেন। যারা না উঠানো হয় না যাদের, আপনারা উঠাই নিন। ওকে, আচ্ছা, তার পরবর্তীতে দেখেন আমাদের পরবর্তী ম্যাথটা কি আছে আমাদের। এটা হচ্ছে আমাদের লাস্ট আমাদের স্লাইড। সো এইখানে দেখেন আমাদের 12 নাম্বার ম্যাথটাতে কি বলছে। 12 নাম্বার ম্যাথটাতে বলছে 5। এটা হচ্ছে আমাদের কি বীজগণিত থেকে আসছে, তৃতীয় অধ্যায় সাধারণ নবম দশম শ্রেণী সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় থেকে এই ম্যাথটা আসছে। এবং এই টাইপের ম্যাথগুলো অনেকবার এসে থাকে। ঠিক আছে, অনেকবার আসছে এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। কি আছে এখানে, বলছে যে 5x³ মাইনাস 2x² প্লাস x প্লাস k ইকুয়াল 0 হলে 0 এর একটি উৎপাদক যদি কত হয়, x - 3 হয়, তাহলে k এর মান কত, তাহলে k ইকুয়াল হট। তাহলে আমরা কি করব, k এর মানটা নির্ণয় করতে হবে আমাদের। ওকে, সো আমরা এখান থেকে হচ্ছে কি দেয়া আছে আমাদের, একটা উৎপাদক x - 3 ইকুয়াল 0। বা আমরা এখান থেকে যদি x এর মানটা বাইর করি তাহলে x ইকুয়াল 3। এখন আমরা এই সমীকরণের মধ্যে x এর মানটা বসাবো। সুতরাং 5 x³ না, তাহলে x এর মান কত, 5 3³ মাইনাস 2 3 স্কয়ার প্লাস 3 প্লাস k ইকুয়াল 0। বা 5 গুণ 3³ এর ভ্যালু কত, 5 27 মাইনাস 2 3 স্কয়ার মানে 9 প্লাস কত 3। ওকে, প্লাস k ইকুয়াল 0। বা 5 27 আমরা যদি ক্যালকুলেশন করি কত আসে, 135 মাইনাস এখান থেকে 2 9 প্লাস 3 প্লাস কত 3 প্লাস k ইকুয়াল 0। সো আমরা যদি হিসাব ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে, এখানে হচ্ছে 120 প্লাস k কত আসতেছে, 120 প্লাস k ইকুয়াল 0। সুতরাং আমরা যদি k এর মানটা বাইর করি তাহলে 120 প্লাস আছে, এই পাশে কি হবে, মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে আমাদের -120। এটাই হচ্ছে আমাদের আনসার। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। প্রথমত কি দিয়ে আছে, একটা উৎপাদক দিয়ে আছে, আমরা এখান থেকে x এর মানটা বাইর করলাম। তারপর এই রাশিটার মধ্যে x এর ভ্যালুটা বসে আমরা k এর মানটা নির্ণয় করলাম। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন 13 নাম্বার, এটা হচ্ছে একটা সেট থেকে আসছে। 13 নাম্বার ম্যাথটা হচ্ছে সেট থেকে আসছে। ঠিক আছে, 13তে বলছে x belongs to n। 13 সেট থেকে আসছে, যে কি বলছে, এ একটা সেট যেটা হচ্ছে x belongs to n এবং কি দিয়ে আছে 2 is greater than x is greater than or equal 6। অর্থাৎ x এর মানটা হচ্ছে 2 থেকে বড় এবং 6 অথবা 6 এর সমান। এবং বি নাম্বারটা কি দিয়ে আছে, বলছে x belongs to n এবং n কি সংখ্যা, জোড় সংখ্যা। n কি সংখ্যা, জোড় সংখ্যা। ওকে, তারপর কি x এর ভ্যালুটা কি, x এর ভ্যালুটা হচ্ছে 8 অথবা 8 এর সমান, 8 এর ছোট অথবা 8 এর সমান হলে a ইন্টারসেকশন b নির্ণয় করতাম। সো আমরা a আর b এর মান বের করি। তাহলে a আর b দেখেন, 2 থেকে বড় 6 অথবা 6 এর সমান। তাহলে 2 থেকে বড় 6 অথবা 6 এর সমান আমাদের কোনগুলা, 3 4 5 6 লিখতে পারি আমরা, তাই না। 6 অথবা 6 এর সমান যেহেতু বলছে, তাহলে আমরা কত লিখতে পারি, 3 4 5 6। এর মান কত, 3 4 5 6। ঠিক আছে, এর মান কত পাইলাম, 3 4 5 6। বি এর ভ্যালু কত, বলছে x belongs to n, জোড় সংখ্যা। তাহলে x এর চেয়ে x এর মানটা কি আমাদের, x এর মানটা আমরা লিখতে পারি যে বলছে b এর ভ্যালুটা 2 4 6 8, জোড় সংখ্যা। তাহলে 8 এর সমান বা 8 এর ছোট, 8 পর্যন্ত জোড় সংখ্যা কোনগুলা, 2 2 4 6 8। এগুলাই তো 8 পর্যন্ত জোড় সংখ্যা, এগুলো না, 2 4 6 8। এখন বলছে কি a এবং ইন্টারসেকশন b করতাম। আমরা a ইন্টারসেকশন b এর ভ্যালু কত, 3 4 5 6। ইন্টারসেকশন b এর ভ্যালু কত, 2 4 6 এবং 8, তাই তো। আচ্ছা, এখন আমরা জানি ইন্টারসেকশনের বেলায় শুধুমাত্র কি নিব, আমরা কমন মান, ইন্টারসেকশনের বেলায় শুধুমাত্র কি নিব,
কমন উপাদান গুলা নিতে হয়, তাই না? এই যে 4 6 এখানে আছে 4 6, তাহলে আমাদের আনসারটা কত আসে? 4,6। এইটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, সো আশা করি আপনারা এই ম্যাথটাও কি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমাদের যে 14 নাম্বার যে ম্যাথটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এবং অনেকগুলা পরীক্ষায় আসছে এই ম্যাথটা, ঠিক আছে? সো এখানে কি দেয়া আছে? 14 তে দেয়া আছে x ইজ ইকুয়াল √5 প্লাস √3 হলে x এর ভ্যালু কত? √5 প্লাস √3 হলে x এর ভ্যালুটা যদি আমাদের √5 প্লাস √3 হয়, তাহলে কিসের মান বের করতে বলছে? x কিউব প্লাস 8/x কিউব। এত হলে x কিউব প্লাস 8/x কিউবের ভ্যালুটা আমাদের নির্ণয় করতে বলছে। ওকে, সো আমরা হচ্ছে এখন এই ভ্যালুটা নির্ণয় করব। সো প্রথমত দেয়া আছে x এর ভ্যালু, তাহলে আমরা প্রথমে কি করব? 1/x এর ভ্যালুটা বের করব, তাই না? কি করব আমরা? 1/x এর ভ্যালুটা বের করব। আচ্ছা, সো আমরা যদি 1/x এর ভ্যালুটা বের করি, আচ্ছা আমরা যদি এখানে প্রথমত x এর ভ্যালু দেই, তাহলে কি করব? 1/x এর ভ্যালুটা বের করব। তাহলে 1/√5 প্লাস √3। আমরা জানি এই টাইপ ম্যাথ সলিউশন করতে গেলে কি হয়? বিপরীত মান দ্বারা গুণ করতে হয়। তাহলে 1√5 মাইনাস √3 দ্বারা গুণ করব উপর নিচে। তাহলে √5 প্লাস √3 ইনটু √5 মাইনাস √3। আমরা কি করলাম? √5 মাইনাস √3 দ্বারা উভয় পাশে গুণ করলাম। তাহলে উপরের আমরা জানি কি এখানে কি আছে? √5 মাইনাস √3। নিচে এটা যদি a প্লাস b ইনটু a মাইনাস b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো √5 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, √5 a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √5 a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র ইউজ করলাম। তাহলে এখানে কি থাকতেছে? √5 মাইনাস √3, রুট স্কয়ারে কাটা গেল 5 মাইনাস রুট স্কয়ারে কাটা গেল 3, তাহলে কি থাকতেছে? √5 মাইনাস √3 বাই কত? 2। এটা হচ্ছে আমাদের কিসের মান পাইলাম? এটা হচ্ছে আমাদের 1/x এর মান। যেহেতু 2 প্রমাণ করতে হবে, তাহলে আমাদের 2/x এর মানটাও বের করতে হবে। ওকে, 2/x যদি বের করি, তাহলে 2 ইনটু x এর মান, 2/x এর ভ্যালুটা, তাহলে আমাদের x এর ভ্যালু কত আছে? 2 ইনটু x এর ভ্যালু যদি বসাই, √5 মাইনাস √3 ডিভাইড বাই কত? 2। তাহলে এই 2 উপরে 2, একটু নিচে 2 কাটা, তাহলে এটা ভ্যালু কত পাইতাছি? √5 মাইনাস √3, যেটা আমাদের কাজে লাগবে। তাহলে 2/x এর ভ্যালু কত? আমরা এটা এই পাশে লিখলাম। 2/x ইজ ইকুয়াল পাইলাম কত? √5 মাইনাস √3। ঠিক আছে, এই মানটা এখানে লিখলাম, কারণ যেহেতু জায়গা স্বল্প তো বাকি ম্যাথটা করা যায়, নতুন করে লিখতে হবে। ওকে, সো 2/x লিখলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি আছে? আমাদের প্রদত্ত রাশি হচ্ছে x কিউব প্লাস 8/x কিউব। প্রদত্ত রাশি x কিউব প্লাস 8/x কিউব, তাই তো? আচ্ছা, এটাকে যদি আমরা a কিউব প্লাস b কিউব ধরি, আমরা যদি এই ভ্যালুটাকে যদি আমরা a কিউব প্লাস b কিউব ধরি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, তাহলে a প্লাস b হোল কিউব। আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, a প্লাস b টু a 2/x হোল কিউব, a প্লাস b হোল কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এটাই তো? সো a প্লাস b হোল কিউবের সূত্র লিখলাম আমরা, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এখানে মানগুলো বসাই। a এর ভ্যালু কত আমাদের? এর ভ্যালু মানে অর্থাৎ x এর মান কত? √5 প্লাস √5 প্লাস √3 প্লাস 2/x এর ভ্যালু কত? √5 মাইনাস √3, √5 মাইনাস √3, পুরোটা হচ্ছে কিউব মাইনাস 3 ইনটু এই x x কাটা, আবার 2 তো আছে 2, আবার x এর মান কত? √5 প্লাস √3, √5 প্লাস √3 প্লাস 2/x এর মান কত? √5 মাইনাস √3। ঠিক আছে, ওকে, সো আমাদের জায়গা স্বল্প থাকার কারণে আমরা উপরের দিকে মুছে আবার লিখতেছি। আচ্ছা ঠিক আছে, সো এইটুকু পর্যন্ত আপনারা একটু উঠান, বাকিটা আমি করে দিচ্ছি আবার। আচ্ছা, উপর দিকে একটু মুছলাম, ঠিক আছে, মুছে আবার লিখতেছি বাকি ভ্যালুটা। সো আমরা কি পাইলাম? √5 প্লাস, আচ্ছা এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখেন প্লাসের √3 মাইনাসের √3 কাটা, আবার এখানে প্লাসের √3 মাইনাসের √3 কাটা, তাহলে কি থাকতেছে? একটা √2 একটা √5 একটা √5। ঠিক আছে, তারপর লাইন এটা একটা √5 একটা √5 কত? 2√5, তাই না? 2 কিউব টু দি পাওয়ার কিউব মাইনাস 3 দুগুণে কত? 6,
আবার 2√5 2√5। সো এইটুকু আমাদের আছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেশন করি 2 কিউবের ভ্যালু কত? 8। আর √5 মানে কি? দুইটা রুটে আমরা জানি দুইটা রুটে কি একটা পূর্ণ সংখ্যা, দুইটা √5 যদি গুণ করি 3√5 মানে তিনটা রুট, তো দুইটা রুটে হচ্ছে একটা 5 আর একটা রুট, তাহলে 5√5, তাই না? 8 ইনটু 5√5 মাইনাস 6 দুগুণে কত থাকে আমাদের? 6 দুগুণে 12√5 12√5। আচ্ছা 5 আটা 40√5 40√5 থেকে যদি 12টা √5 থাকে তাহলে আমাদের আনসার কত থাকে? 8টা √5 না? তাহলে আমাদের আনসার কত থাকে? 28√5 কত থাকে? সুতরাং 28√5 এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। অর্থাৎ আমরা যদি লিখি, সুতরাং x কত ছিল? x³ প্লাস 8/x³ ইকুয়াল 28√5, এটাই হচ্ছে আমাদের আনসার। সো আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন আমাদের লাস্ট যে ম্যাথ, 15 নাম্বার কি বলছি? একটি বৃত্তের ভিতরের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে, একটি বৃত্তের ভিতরের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? কি বলছে? যে একটি বৃত্তের ভিতরের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। যে ধরেন এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, তার মধ্যে ধরেন যে একটা বর্গ আছে, ঠিক আছে? তাই তো, ধরেন বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 2 2 2 2। সো বলছি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 হলে ওই বৃত্তের ক্ষেত্রফলটা কত আমাদের? তাহলে আমরা প্রথমে কি করা? বর্গের কর্ণ, আমরা জানি বর্গের সবগুলো বাহু সমান, তাই তো? আমরা জানি কি বর্গের সবগুলো বাহু সমান। সো প্রথমত আমাদের নির্ণয় করতে হবে কি? বর্গের কর্ণ। বর্গের কর্ণের সূত্র কি? √a² * b², অর্থাৎ বর্গের যেহেতু সবগুলো বাহু সমান, তাহলে 2² প্লাস 2², 2² মানে কত? 4 প্লাস 4 মানে 8। এই 8 কে আমরা কি লিখতে পারি? 8 কে লিখতে পারি কত? 2√2 লিখতে পারি না আমরা? 8 কে কি লিখতে পারি? 2√2 লিখলাম। তাহলে বর্গের কর্ণ পেলাম। আমরা জানি বর্গের কর্ণ সমান সমান কি লিখতে পারি? যে ব্যাস। বর্গের কর্ণ আর ব্যাস কি সেম না? এই যে আমরা কি বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দূরত্বটাই তো ব্যাস। তাহলে ব্যাস ইকুয়াল বর্গের কর্ণ, বর্গের কর্ণ, যেটার মান কত পাইলাম? 2√2 পাইলাম। আচ্ছা, ব্যাস পাইলাম। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত বৃত্তের ক্ষেত্রফল বের করতে কি করতে হবে? ব্যাসার্ধ আর ইকুয়াল ব্যাসার্ধরে আমরা কি করব? ব্যাসার্ধ আর এর ভ্যালু কি? ব্যাসের অর্ধেক না? তাহলে 2√2 বাই কত? 2 2 2 কাটা গেলে ব্যাসার্ধ কত পাইলাম? 2 পাইলাম। এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তকেলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সমান সমান বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার, অর্থাৎ পাই ইনটু 2 √2 হোল স্কয়ার। তাহলে রুটের স্কয়ার যদি কাটা যায় তাহলে কি থাকে আমাদের? শুধুমাত্র 2 পাই থাকে। এটাই হচ্ছে আমাদের আনসার। সো দীর্ঘ করে একটা ক্লাস নিলাম। এই ছিল আজকে হচ্ছে যে 47তম বিসিএস প্রিলিমিনারির গণিত সমাধান। সো আপনাদের জন্য দীর্ঘক্ষণ সময় নিয়ে একটা লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করলাম। সো যদিও ক্লাসটা রেকর্ডেড, সো আপনারা আমাদের ক্লাসটা ভালো করে করবেন আশা করি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং নেক্সট টাইম আপনাদের যদি আরো কোনো সলিউশন প্রয়োজন হয় বা কোনো জিনিস বুঝতেছেন না, তাহলে আমাদের পেজে নক করতে পারেন অথবা আমাকে পার্সোনালি নক করতে পারেন। এবং আমাদের ইউটিউব লিংক হচ্ছে ইউটিউব লিংক হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। আমরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতি শুক্রবারই যে অনুষ্ঠিত হওয়া চাকরির যে প্রশ্নগুলা, গণিত সমাধানগুলা বিশেষভাবে ওইটা দিয়ে থাকি, ঠিক আছে? তো সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য শুভকামনা রইল, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।